ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন ছুড়ে দিই। বলুন তো, যুদ্ধ কিভাবে হয়? নিশ্চয় রাগ করছেন, ভাবছেন এ কেমন রসিকতা মশাই। একটা বাচ্চাও জানে যুদ্ধ কিভাবে হয়। যুদ্ধ মানেই তো ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দুটো দেশ কিংবা চরম ট্যাকটিক্সে মুখোমুখি হওয়া দুটি পক্ষের বেজে ওঠা রণদামামা। যে কোনো সাধারণ মানুষের উত্তর হয়তো এটাই হতো। কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুদ্ধের নতুন এক ধারা নিয়ে। অবশ্য নতুন বলা ঠিক হবে না, এর চেয়েও বরং ভিন্নধর্মী বললেই হয়তো সঠিক হবে। কারণ প্রচলিত ধারার অস্ত্রশস্ত্রের যুদ্ধের চেয়ে এটি ভিন্ন। এখানে অস্ত্রের ছনছনানিতে প্রতিপক্ষ কাঁপে না, তাজা রক্ত হয়তো ঝরে না, কিন্তু প্রতিপক্ষ ঠিকই বিধ্বস্ত হয়, ভেঙে পড়ে অর্থনীতি, যার ফলে রক্ত না পড়লেও জখম ঠিকই হয়। আঘাতের ঘা ব্যথা দেয় একযোগে লাখো মানুষকে। বলছিলাম আধুনিক বিশ্বের ভয়াল এক যুদ্ধাস্ত্র নিষেধাজ্ঞা বা স্যাংশন খেলার কথা, যার নাটাই হাতে বিশ্বকে নিয়মিত ঘুরে নৃত্যে ব্যস্ত রাখছে গুটি কয়েক মোড়ল রাষ্ট্র। তবে এসব রাষ্ট্রের মধ্যে সিংহভাগ লড়াই একক হাতে যে দেশটি নিয়ন্ত্রণ করছে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশে নাকে দড়ি দিয়ে নিয়ম করে ঘোরাচ্ছে, সেটি হলো আমেরিকা। আমেরিকার নিষেধাজ্ঞা মানেই যেন যে কোনো দেশের জন্য বাড়তি একটা অভিশাপ। বিশেষ করে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য এর পরিণাম আরও ভয়াবহ। তাই আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আমেরিকার নিষেধাজ্ঞা। সম্পূর্ণ সময় জুড়ে আমরা আলোচনা করব আমেরিকা কেন নিষেধাজ্ঞা দেয়, নিষেধাজ্ঞা দেওয়াতে আমেরিকার লাভ ক্ষতি, জানব কেন যে কোনো রাষ্ট্র আমেরিকার নিষেধাজ্ঞা মানতে বাধ্য, কিভাবে এই নিষেধাজ্ঞা কাজ করে এবং নিষেধাজ্ঞা অমান্যকারী রাষ্ট্রগুলোর পরিণতি কি হয় এসব নিয়ে। ইতিহাসের সর্বপ্রথম অর্থনৈতিক নিষেধাজ্ঞার রেকর্ড করা হয় খ্রিস্টপূর্ব 432 সালে। অ্যাথেনিয়ান সাম্রাজ্য তাদের প্রতিপক্ষের অর্থনীতি ধ্বংস করতে তাদের বাজারে তাদের ব্যবসা নিষিদ্ধ করে দেয়। হাজার বছর আগে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আরোপের কৌশল ব্যাপকভাবে চর্চা হতে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম বিশ্বযুদ্ধের পর। তবে এই বিষয়টিকে যুদ্ধাস্ত্রের মতো ব্যবহার শুরু হয় একবিংশ শতাব্দীতে। বিশেষ করে আমেরিকা এক্ষেত্রে সর্বপ্রথমে থাকবে, যেহেতু দেশটির কাছে বিশ্বের ক্ষমতা পুঞ্জীভূত, তাই নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করার ক্ষেত্রে তারাই এগিয়ে। একবিংশ শতাব্দীতে এসে আমেরিকার আরোপ করা প্রথম বড় কোনো স্যাংশন ছিল 2005 সালে ম্যাকাওয়ের ব্যাংকো এশিয়া ডেল্টা নামক ছোট একটি ব্যাংকের উপর আরোপিত নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়াকে মানি লন্ডারিংয়ে সাহায্য করার কারণেই মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলাফলস্বরূপ উত্তর কোরিয়ার জমা $25 মিলিয়ন ফ্রিজ করা হয়। বিশ্বের বিভিন্ন ব্যাংক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তোপের মুখে পড়ার ভয়ে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে শুরু করে। অল্প সময়ের ব্যবধানে উত্তর কোরিয়া বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা থেকে এক ঘরে হয়ে পড়ে। এই ঘটনার পর থেকে মূলত আনুষ্ঠানিকভাবে একবিংশ শতাব্দীতে নিষেধাজ্ঞা আরোপকে অস্ত্র বানিয়ে যাত্রা শুরু করে আমেরিকা। পরবর্তীতে যা ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা সহ অনেক দেশের উপর ব্যবহৃত হয়। 2005-এর পর দীর্ঘদিনের শত্রু ইরানের সাথে 2010 সালে শুরু হয় আরও একটি বড় নিষেধাজ্ঞা যুদ্ধ। 2000 সাল থেকে চলে আসা ইরানের পরমাণু শক্তি সমৃদ্ধকরণ নিয়ে রেষারেষির জেরেই এই স্যাংশন দেয়া হয়। বিশেষ করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করার কারণেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়। আমেরিকা মনে করে ইরান গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। নতুন এক পরাশক্তির সম্ভাবনাময় আবির্ভাব রুখে দিতে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বসে। এর ধারাবাহিকতায় আমেরিকান সকল ব্যাংকে ইরানের সকল সম্পদ ফ্রিজ করে, সাথে ইরানের সাথে আমেরিকার কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ করে দেয় এবং অতিরিক্ত চাপ হিসাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আরও কিছু রেস্ট্রিকশন দেয়। 2013 সাল পর্যন্ত চলা এই স্যাংশন যুদ্ধ পরবর্তীতে ইরানের তেল রপ্তানি খাতকে ধ্বংস করার জন্যও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানকে বিশ্বের সব প্রান্তের ব্যাংকিং লেনদেন হতে বিচ্ছিন্ন করার চেষ্টা চলে। ফলাফল, ইরানের তেল রপ্তানি প্রায় অর্ধেকে নেমে আসে, যেটার উপর দেশটির অর্থনীতির সিংহভাগ নির্ভরশীল। মুদ্রাস্ফীতি চরমে গিয়ে ঠেকে, যাবতীয় খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকে, লোকজন রাস্তায় নেমে আসে। একটা নিষেধাজ্ঞা দেশটির অর্থনৈতিক অবকাঠামো প্রায় ভঙ্গুর করে দেয়। পরবর্তীতে 2015 সালে আমেরিকা ইরান পরমাণু চুক্তিতে পৌঁছায়। এরপর দেশ দুটি সম্পর্ক আরও অনেক উত্থান পতন দেখে। যেহেতু ঘটনাগুলো আমাদের আলোচনার বিষয় না, তাই এড়িয়ে গেলাম। ইরানের মতো রাশিয়াও আমেরিকার পুরনো শত্রু, যার ফলে তাদের পুরনো যুদ্ধটাও নিষেধাজ্ঞা যুদ্ধতে রূপ নিতে দেরি করেনি। রাশিয়ার উপর আগে অনেক নিষেধাজ্ঞা আরোপ করলেও 2014-তে বড় কোনো কার্যকর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার তেল, ডিফেন্স খাত এবং ব্যাংকিং সেক্টরকে টার্গেট করে। ফলাফল, রাশিয়ার জিডিপি কমে যায়, রুবলের মান কমে অর্ধেক হয়ে যায়, বৈদেশিক বিনিয়োগ কমে যায় রাশিয়া জুড়ে। আমেরিকার সমকক্ষ হওয়ায় যদিও রাশিয়াকে ঝামেলাটা একটু কম পোহাতে হয়। তবে ভেনেজুয়েলা ততটা ভাগ্যবান ছিল না। 2017 সালে যখন প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করার উদ্দেশ্যে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। মূলত ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সাথে সম্পদ বাজেয়াপ্ত করে ভেনেজুয়েলাকে আমেরিকার সাহায্য বন্ধ করে দেয়। এক্ষেত্রে তাই ফলাফল আরও মানবেতর হয়। দেশটির তেল উৎপাদন কমে যায় ব্যাপক হারে, চরম মুদ্রাস্ফীতি দেখা দেয়, মাদুরোকে গৃহবন্দী করা হয়। আমেরিকার স্যাংশনের সবচেয়ে বেশি মুখোমুখি হওয়া দেশগুলোর মধ্যে চীন অন্যতম। তবে অর্থনৈতিকভাবে শেয়ানে হওয়ায় চীনকে ততটা ভুগতে হয়নি। পাল্টা আমেরিকায় কৃষিখাত ধ্বংসের মুখে পতিত হয়। প্রতিবেশী ভারত থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি দেশকেই আমেরিকার রোষানলে পড়তে হয়। বাংলাদেশও এই নিষেধাজ্ঞার কবলে পড়েছিল বেশ কিছুদিন আগে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2021 সালে র্যাব এবং বেশ কিছু পুলিশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই হলো আমেরিকার গত 2 দশকে দেওয়া বড় ধরনের কিছু নিষেধাজ্ঞা। আলোচনা করা স্যাংশনগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করলে এতক্ষণে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের প্যাটার্নটা ধরে ফেলতে পারার কথা। তারপরও সহজভাবে খোলাসা করি কেন আমেরিকা নিষেধাজ্ঞা দেয়। মূলত আমেরিকার স্বার্থে আঘাত লাগে এমন কোনো কাজ, যেমন পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা, জঙ্গিবাদ, মানবাধিকার লঙ্ঘন করে এমন কর্মকাণ্ডের জন্য আমেরিকা নিষেধাজ্ঞা দেয়। কোনো সময় নিষেধাজ্ঞা সামরিক যুদ্ধ বন্ধে উপকার করলেও কোনো সময় এটা উত্তেজনা আরও উস্কে দিতেও প্রভাব রাখে, যেমনটা উত্তর কোরিয়া ইরানের সাথে হয় প্রতিনিয়ত। নিষেধাজ্ঞা আরোপ করার কারণে সব সময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা এমনটা না। উঠতি কোনো বিশ্বশক্তি আমেরিকার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ালে আমেরিকা তার চিরাচরিত অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে বসে। যদি জানতে চাওয়া হয় এতে আমেরিকার লাভ কি, সিম্পল ভাষায় উত্তর হবে আধিপত্য ধরে রাখাটাই আমেরিকার লাভ। বিশ্বজুড়ে আমেরিকান ডলারের যে আধিপত্য, সেটার কাবুতে যতদিন অন্য দেশকে রাখতে পারবে ততদিন তাদের সাম্রাজ্য দাঁড়িয়ে থাকবে। মনে প্রশ্ন জাগতে পারে, নিষেধাজ্ঞা না মানলে কি হয়? তৃতীয় কোনো রাষ্ট্র কেন নিষেধাজ্ঞা মানতে বাধ্য? উত্তরটা একই হবে, আমেরিকান আধিপত্য, আমেরিকার ডলারের আধিপত্য। কিছুক্ষণ আগে মেজর কয়েকটা দেশ নিয়ে আলোচনা নিশ্চয়ই দেখেছেন। দেশগুলোর কি অবস্থা হয়েছে নিষেধাজ্ঞা দেওয়ায়? এই বিষয়গুলোকে আমরা কয়েকটি পয়েন্টে ভাগ করতে পারি। প্রথমত, নিষেধাজ্ঞার ভয়। যুক্তরাষ্ট্র শুধুমাত্র সরাসরি নিষিদ্ধ দেশ বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে না, বরং তৃতীয় কোনো দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি নিষিদ্ধ পক্ষের সঙ্গে লেনদেনে জড়িয়ে পড়ে তবে তাদের উপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। উদাহরণ, ধরুন ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন যদি একটি তুর্কি কোম্পানি ইরানের সঙ্গে তেল ব্যবসা করে অথচ আমেরিকা নিষেধাজ্ঞা অনুযায়ী সেই লেনদেন নিষিদ্ধ, এক্ষেত্রে আমেরিকা ওই তুর্কি কোম্পানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ফলে কোম্পানিটি মার্কিন বাজারে ব্যবসা করতে পারবে না, ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে এবং বিশ্বজুড়ে তাদের সুনাম ক্ষুণ্ণ হয়। দ্বিতীয়ত, ডলারের অ্যাক্সেস হারানো। বৈশ্বিক অর্থনীতির প্রায় 88% লেনদেন হয় ডলারে। আমেরিকা নিষেধাজ্ঞা উপেক্ষা করলে সে দেশ বা প্রতিষ্ঠান মার্কিন ডলার ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যায়। ফলাফল, আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত হয়, বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, মুদ্রাস্ফীতি বেড়ে যায়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়। উদাহরণ, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে এই একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃতীয়ত, সুইফট থেকে বিচ্ছিন্নকরণ। সুইফট মানে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন হল একটি আন্তর্জাতিক ব্যাংকিং যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাংকগুলো একে অপরের সঙ্গে অর্থ স্থানান্তর করে। যদি কোনো দেশকে সুইফট থেকে বিচ্ছিন্ন করা হয় তাহলে সেই দেশের ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেন অচল হয়ে পড়ে, বৈদেশিক বাণিজ্য প্রায় অসম্ভব হয়ে পড়ে, আমদানি রপ্তানি কার্যক্রম ভেঙে পড়ে। উদাহরণ, ইরানকে সুইফট থেকে বাদ দেওয়ার পর তাদের অর্থনীতি মারাত্মক ধাক্কা খেয়েছে। চতুর্থত, সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমেরিকায় থাকা সম্পদ, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, রিয়েল এস্টেট ইত্যাদি জব্দ করা হয়। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি বা কোম্পানির আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হয়। ইউরোপীয় দেশগুলো প্রায়শই এই নিষেধাজ্ঞা অনুসরণ করে। ফলাফল, তারা আন্তর্জাতিক পর্যায়ে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পঞ্চমত, রাজনৈতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতা। যুক্তরাষ্ট্র শুধুমাত্র আর্থিক বা ব্যবসায়িক শাস্তি দেয় না, প্রয়োজনে কূটনৈতিক চাপ, সামরিক হুমকি বা রাজনৈতিক অচলাবস্থাও তৈরি করে। উদাহরণ, উত্তর কোরিয়া কূটনৈতিকভাবে একঘরে করে রাখা হয়েছে। ভেনেজুয়েলা রাজনৈতিক নেতাদের উপর নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং স্বীকৃতি না দেওয়া। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকার প্রভাবের বিষয়টি। যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি, যার সঙ্গে শত শত দেশের ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ক রয়েছে। প্রায় সব বড় বড় আন্তর্জাতিক কর্পোরেশন, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনো না কোনোভাবে আমেরিকার বাজারের উপর নির্ভরশীল। ফলাফল, যদি কোনো দেশ আমেরিকা নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাদের সে মার্কেট থেকে বাদ দেওয়া হতে পারে। শুধু আমেরিকা নয়, ইউরোপীয় ও অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো একই পথ অনুসরণ করতে পারে। এতে করে সেই দেশ বা প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবসা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাছাড়া অনেক দেশ আমেরিকার সঙ্গে সামরিক বা কূটনৈতিক জোটে জড়িত।
যেমন ন্যাটো। আবার অনেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা বা নিরাপত্তা চুক্তি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে। মার্কিন প্রযুক্তি বা প্রতিরক্ষা সহযোগিতা থেকে বঞ্চিত হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে সামরিক বা গোয়েন্দা সহযোগিতাও বন্ধ হতে পারে। ফলাফল, দেশটির সার্বিক নিরাপত্তা ও উন্নয়ন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব পড়ে। পরোক্ষ অস্ত্র হিসেবে রয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর প্রভাব। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং অন্যান্য বড় আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে এসব প্রতিষ্ঠান থেকে ঋণ বা অনুদান পাওয়া কঠিন হয়ে যায়। কোনো বড় প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা আটকে যেতে পারে। বিনিয়োগকারীরা ভয় পায় এবং বাজারে আস্থা কমে যায়। এসব বিষয়ের কারণে দুই একটি দেশ ছাড়া বাকি দেশগুলো আমেরিকার নিষেধাজ্ঞা মেনে চলে। আপাতত এই লুপ থেকে বের হওয়ার কোনো পথ নেই। রাশিয়া, ভারত, ব্রাজিল সহ কয়েকটি দেশ ব্রিক্স গঠন করে আমেরিকান ডলারের আধিপত্য কমাতে নতুন মুদ্রানীতি প্রণয়ন করার চেষ্টা করেছে, কিন্তু তা খুব বেশি সফলতার মুখ দেখেনি। ভবিষ্যতে কি হয় সেটাই দেখার বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত জানতে দ্য ম্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন।